পাখির কিচিরমিচির শব্দ জানালার পর্দা ভেদ করে সকালের মিষ্টি রোদ রুমে এসে পড়ে। আলো গিয়ে আমায়রার চোখে পড়ে। আমায়রা চোখ মুখ কুঁচকে ঘুরে আবার ঘুমিয়ে পড়ে। শাহাদাত খাটে বসে এতক্ষণ আমায়রাকে দেখছে। মেয়েটার চোখে আলো পড়ছে তবুও উঠছে না। বারবার এপাশ ওপাশ করে বিরক্তিতে উঠে বসে। এবার চোখ বুজে বসে বসেই ঝিমাচ্ছে আমায়রা। শাহাদাত উঠে গিয়ে গ্লাসে পানি এনে হাতে পানি নিয়ে আমায়রার মুখে ছিটিয়ে দেয়। হঠাৎ মুখে পানি পড়তেই লাফ দিয়ে উঠে দাঁড়ায়। চোখ মুখ কষলে সামনে তাকাতেই শাহাদাতের হাসি মুখ দেখে হাঁ হয়ে যায়। শাহাদাত খুব হাসছে। হাসতে হাসতে পেট চেপে ধরে। শাহাদাত নিজেকে সামলে বলে, আর কত ঘুমাবে? কত বাজে খেয়াল আছে তোমার? কয়টা বাজে? 7টা বাজে। সকালের নাস্তা সেরে আমাদের একটু বের হতে হবে। কোথায় যাবেন মন খারাপ করে? তোমাকে নিয়ে মার্কেটে যাব। তোমার যাবতীয় সমস্ত জিনিস কিনতে হবে। ও ছোট্ট জবাব। যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও। আমায়রা উঠে ওয়াশরুমে চলে যায়। মিনিট 5 পর ফিরে আসে। তারপর নিচে যায় আর শাহাদাত রুমেই থাকে। ড্রয়িং রুমে শাহাদাতের দাদু, বাবা, চাচা বসে গল্প করছেন। আমায়রা ধীরে ধীরে গিয়ে দাঁড়ায় ড্রয়িং রুমে। আমায়রাকে দেখে শাহাদাত মির্জা হাসি মুখে বলেন, আরে বৌমা এসো, এখানে এসে বসো। তোমার সাথে সেরকম কোনো কথাই বলতে পারিনি এখনো। শ্বশুরের কথায় সোফার এক কোণায় গিয়ে বসে আমায়রা। শাহাদাত মির্জা হেসে বলেন, তোমার বাবার বাড়ির সবাই কেমন আছে মা? জি আলহামদুলিল্লাহ আঙ্কেল। আঙ্কেল ডাক শুনে বেজায় মন খারাপ হয়ে যায় শাহাদাত মির্জার। মুখটা মলিন করে বলে, এ কেমন কথা মা? বাবাকে কেউ আঙ্কেল বলে? আমিও তো তোমার আরেক বাবা। আজ থেকে তুমি আমাকে বাবা বলেই ডাকবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে বাবা। শুনে তুমি তো এই বাড়ির কারোর সাথে তেমন কথা বলোনি, কাউকে চিনোই না? শাহাদাত মির্জার পাশে বসে থাকা হাসিব মির্জাকে দেখিয়ে বলে, এটা তো কাকা হয়, আমার ছোট ভাই। আজ থেকে তুমি ওকে কাকা বলেই ডাকবে। আমায়রা মাথা নেড়ে সায় দেয়। তারপর শাহাদাত মির্জা বলেন, আর বাবাকে তুমি তো চিনোই, তিনি আমাদের বাড়ির সবচেয়ে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি। তাকে সব সময় সম্মান করবে। জি বাবা। আমাদের বাড়ির আরেকজন সদস্য এখানে মিসিং। কয়েকদিনের মধ্যে সে চলে আসবে। কে বাবা? খানিকটা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করে আমায়রা। শাহাদাত মির্জা হেসে উঠে বলেন, এই বাড়ির ছোট ছেলে, তোমার দেবর, আমার ভাইয়ের ছেলে আশিক মির্জা। সে কোথায় গেছে বাবা? ভার্সিটি থেকে বন্ধুদের সাথে ট্যুরে গেছে। ও আচ্ছা। আচ্ছা বাবা, আপনারা কথা বলুন, আমি কিচেনে থেকে ঘুরে আসি। আচ্ছা যাও। মুচকি হেসে আমায়রা কিচেনে যায়। সেখানে শম্পা মির্জা, রানু মির্জা আর বুয়া মিলে রান্না করছে। রান্না প্রায় শেষের দিকে। আমায়রাকে দেখে শম্পা মির্জা চেতে গিয়ে বলেন, এই মেয়ে, এখানে কেন আসছো? চুপচাপ এখান থেকে চলে যাও, নাইলে কিন্তু। বড় জায়ের কথা শুনে রানু মির্জা বলেন, আহ ভাবি, আপনি একটু চুপ করুন না। মেয়েটা আসছে তাতে কি হয়েছে? আপনি একটু বেশি বেশি করছেন ভাবি। বাচ্চা মেয়েটার এখানে কোনো দোষ নেই। তুমি গিয়ে ড্রয়িং রুমে বসো মা। রানু মির্জার কথায় কৃতজ্ঞতার দৃষ্টিতে তাকায় আমায়রা। আমায়রা চুপচাপ কিচেন থেকে চলে আসে। আমায়রা যেতেই শম্পা মির্জা রুক্ষ কণ্ঠে বলল, তুই আমাকে এই কথাগুলো বলতে পারলি রানু? আমি বেশি বেশি করছি? ভাবি, আপনি একটু বোঝার চেষ্টা করুন। জন্ম মৃত্যু বিয়ে উপরওয়ালার হাতে। কখন কার সাথে বিয়ে হবে সেটা একমাত্র আল্লাহই জানেন। এটা তো আপনিও জানেন ভাবি। তাহলে মেয়েটাকে এভাবে কটু কথা কেন শোনাচ্ছেন আপনি? বাহ বাহ, চমৎকার। মেয়েটা দুদিন না আসতেই সবাই ওর জন্য এত ভাবছে। তুইও যে এভাবে পাল্টে যাবি ভাবি। ছোট ভাবি, আপনি ভুল বুঝছেন। একটু ভেবে দেখুন বিষয়টা। আর মেনে নিলেই তো সব ঝামেলা শেষ হয়ে যায়। থাক, আর একটা কথাও আমি শুনতে চাই না। তোরা যা ইচ্ছা তাই কর, বলে রান্নাঘর থেকে বেরিয়ে যান। শম্পা মির্জার যাওয়ার পানে তাকিয়ে টানা নিঃশ্বাস ফেলে রানু কাজের বুয়া বলেন, ভাবি, কিছু মনে না করলে একটা কথা কইতাম। হ্যাঁ বলুন। বড় ভাবি এমন করতাছে কেন? মাইয়াডা তো দেখতে মাশাল্লাহ। আরে বইলেন না আপা, বড় ভাবি তার ভাইকে কথা দিছে তার মেয়েকে নাকি আমাদের শাহাদাতের সাথে বিয়ে দেবে।
আর পরশু শাহাদাত হুট করে কাউরে না বলে বিয়ে করে আনছে, এই জন্য ভাবি খুব রেগে আছে। মেয়েটাকে দু চোখে সহ করতে পারছে না। এবার বুঝছেন? হ্যাঁ বুঝছি। সকালের নাস্তা সেরে ৩ বাপ বেটা অফিসে চলে গেছেন। ইশাক মির্জা কিছুক্ষণ পর সব কিছু থেকে অবসর নেবেন, তাই অবসর নেওয়ার আগে তিনি অফিসের সকল কাজকর্ম সবাইকে গুছিয়ে দেবেন। শাহাদাত আমাইরাকে নিয়ে শপিংয়ে বের হয়েছে। প্রথমে তারা কাপড়ের দোকানে যায়। সেখান থেকে আমাইরার জন্য অনেকগুলো সুতির 3 পিস নেয়, যেগুলো বাসায় পরবে, আর উঠিয়ে রাখার জন্য বেশ দামি কয়েকটা 3 পিস নেয়। সাথে দুটো জর্জেট তুলির জন্য একটা সুতির 3 পিস নেয়। এবার তার শাড়ির কাছে যায়। আমাইরার জন্য 4টা শাড়ি নেয়। তার মধ্যে থেকে 2টা গর্জিয়াস বেশি, যেগুলো বিভিন্ন অনুষ্ঠানে পরা যাবে। আমাইরার কেনাকাটা শেষ হলে এবার মায়ের জন্য একটা শাড়ি নেয়, আর তার ছোট কাকির জন্য একটা শাড়ি নেয়। তারপর চলে যায় জুতোর দোকানে। আমাইরার জন্য একটা শু নেয়, আরেকটা এমনি পন্স জুতা নেয়। সবশেষে শপিং মল থেকে বের হয়ে গাড়িতে রাখে ব্যাগগুলো। এতগুলো ব্যাগ হাতে রাখা মুশকিল, তার জন্য আজকে বাসা থেকে গাড়ি নিয়ে আসছে শাহাদাত। বাসায় ফিরতে ফিরতে বেলা 1টা বেজে যায়। গাড়ি গ্যারেজে রেখে আমাইরার হাতে তার কিছু জিনিস দেয়, আর মা, চাচি, বোনেরগুলো নিজে নেয়। বাসায় এসে আমাইরাকে রুমে চলে যেতে বলে শাহাদাত। ড্রয়িং রুমে সবাই ছিল। শাহাদাত মায়ের জন্য আনা শাড়িটা মায়ের হাতে দেয়। তারপর চাচির শাড়িটা, সর্বশেষ তুলির জন্য আনা 3 পিসটা দেয়। তারপর যখন চলে যেতে নেয়, তখন মায়ের কথায় পিছু ফিরে তাকায় শাহাদাত। শম্পা মির্জা তাচ্ছিল্যের হেসে বলেন, খুব তো বউয়ের জন্য কত শত জিনিস কিনলি, তা বলছিলাম কি 2 দিন না আসতেই এত কিছু দিচ্ছিস? আরও তো দিন থাকলো, সেই দিনগুলোর জন্য না হয় কিছু তুলে রাখ। শাহাদাত মায়ের কথায় আর কাছে এসে দাঁড়িয়ে বলে, এ কেমন কথা আম্মু? আমি আমার এই আম্মুকে চিনতে পারছি না। আমার যে আম্মু আমার সব কাজে সাপোর্ট করতো, আজ সেই আম্মুই আমাকে এসব কথা বলছে। জানো আম্মু, আমি কখনো দায়িত্ব থেকে পিছু হটিনি। সবসময় নিজের দায়িত্ব খুব ভালোভাবে পালন করেছি। আরেকটা কথা কি জানো? কি থমথমে কণ্ঠে বলেন। শাহাদাত কিছুটা হেসে বলে, তুমি অনেক পাল্টে গেছো আম্মু। তোমার থেকে এটা আমি রেসপেক্ট করিনি। আমি সব সময় তোমাকে নিয়ে গর্ব করি, অথচ আজ দেখো, যখন একটা মেয়ে বিপদে পড়েছে আর তাকে বাঁচাতে গিয়ে তাকে বিয়ে করতে হয়েছে, সেজন্য তুমি তাকে মেনে নিচ্ছ না। আমি মানলাম তুমি তোমার ভাইকে কথা দিয়েছ। একবারও আমার কাছে শুনেছিলে? শুনেওনি। তুমি যখন বললে সাদ বন্যার সাথে তোকে বিয়ে দিয়ে আমার ঘরের বউ করে আনবো, তখন কি আমি না করেছি? করিনি তো। আমি একবারেই রাজি হয়ে গেছি, কারণ আমি তোমাকে রেসপেক্ট করি আম্মু। আর আজ এই যে এতগুলো জিনিস কেনা নিয়ে তুমি এতগুলো কথা বললে না, এটা কেন করেছি জানো? কারণ মেয়েটার পরার জন্য কোনো কাপড় নেই। যেটা তোমাদের দেখার কথা ছিল সেটা তোমরা দেখোনি, কারণ তোমরা তো ওকে সহ করতে পারছো না। আম্মু, আমারও কিছু দায়িত্ব কর্তব্য আছে, সেগুলো আমাকে পালন করতে হবে। আমি তো আজ সন্ধ্যায় চলেই যাব। কবে আসবো জানি না, তবে যাওয়ার আগে তোমার কাছে একটাই রিকোয়েস্ট, তুমি ওকে তুলির মতো দেখে রেখো। তুমি ওকে যেভাবে চাইবে সেইভাবে তৈরি করে নিতে পারবে। মেয়েটা অনেক সরল সোজা। আমার কিছু বলার নেই। খুব টায়ার্ড আম্মু, আমার আর ভাল লাগছে না। প্লিজ তুমি কিছু মনে করো না। পারলে ওকে মেনে নাও বলে সিঁড়ি বেয়ে নিজের রুমে চলে যায়। আর তার যাওয়ার পানে শম্পা মির্জা আশ্চর্য হয়ে তাকিয়ে আছে। তার ছেলে এতটা পাল্টে গেছে। শাহাদাত নিজের গন্তব্যে চলে যাবে, ব্যাগপত্র গোছানো শেষ। আমাইরা যা যা লাগে হাতে হাতে এগিয়ে দিচ্ছে। শাহাদাত বারণ করছে, তবুও শোনেনি। শাহাদাতও আর না করেনি। শম্পা মির্জা সোফায় বসে অনেকক্ষণ যাবৎ কান্না করেছেন। শাহাদাত বাসায় আসার পর শম্পা মির্জার ছেলের সাথে দুদণ্ড ঠিক করে কথা বলতে পারেননি। জায়ের পাশে বসে তাকে সান্ত্বনা দিচ্ছে রানু মির্জা। শাহাদাত খাটে বসে জুতার ফিতা বাঁধছে। বাঁধা শেষ হলে আমাইরাকে নিজের কাছে ডাকে। আমাইরা মাথা নিচু করে শাহাদাতের সামনে দাঁড়ায়। শাহাদাত মুচকি হেসে বলে,
মাথা উঁচু করে তাকাও। আমাইরা চোখ তুলে তাকায়। সাদাত আমাইরার চোখে চোখ রেখে বলে, শোনো মেয়ে, তুমি সাদাত মির্জার বউ, এই মির্জা বাড়ির বড় বউ। তুমি কেন মাথা নিচু করে থাকবে? তুমি সবসময় মাথা উঁচু করে চলবে, কখনো কারোর সামনে মাথা নিচু করে দাঁড়াবে না, বুঝেছ? জি বুঝছি, গুড গার্ল। তোমার জন্য একটা গিফট আছে। কিসের গিফট? অবাক হয়ে সাদাত একটা ফোন বের করে আমায়রার হাতে দিয়ে বলে, এটা তোমার জন্য। আমি হোয়াটসঅ্যাপে খুলে আমার নাম্বার সেভ করে দিয়েছি। তোমার যখন মন চাইবে তুমি কল দিয়ে কথা বলবে, ঠিক আছে? আর হ্যাঁ, খুব মন দিয়ে পড়াশোনা করবে। যা যা বলেছি মনে রাখবে। তোমাকে এই বাড়ির যোগ্য বউ হতে হবে। মনে থাকবে তো? জি, চলো যাওয়া যাক, বলে যাওয়ার জন্য পা বাড়ায় সাদাত। সাদাতকে চলে যেতে দেখে ইরা বলে ওঠে, সাবধানে যাবেন। সাদাত থেমে পিছনে ফিরে মুচকি হেসে বলে, ঠিক আছে। সাদাত একেবারে রেডি হয়ে নিচে নামে। সাদাতের পিছনে আমাইরাও আছে। সাদাত ড্রয়িং রুমে এসে মায়ের পাশে বসে। মায়ের হাত ধরে বলে, আম্মু। শম্পা মির্জা অশ্রুসিক্ত চোখে ছেলের দিকে তাকান। সাদাত পরম যত্নে মায়ের চোখের পানি মুছে দেয়। শম্পা মির্জা বলেন, সাদ বাবা, সাবধানে যাস, নিজের খেয়াল রাখবি, সময় মতো খাওয়া দাওয়া করবি, কোনো টেনশন করবি না। যথা আজ্ঞা আম্মাজান, আপনি যাহা বলিবেন তাহাই হইবে। আমি নিজের খেয়াল রাখব, আর তুমিও কিন্তু নিজের খেয়াল রাখবে। সময় মতো খাওয়া দাওয়া করবে, ওষুধ খাবে, ঠিক আছে? ঠিক আছে বাজান, হাসি মুখে। এই কয়েকদিনের মধ্যে আজ একটু মায়ের মুখে হাসি দেখেছে সাদাত। মনে মনে প্রশান্তিতে ভরে যায়। সাদাত চায় তার মা যেন সবসময় হাসি খুশি থাকে। মা ছেলের সুন্দর মুহূর্ত দেখে সকলের মুখে হাসির ছাপ। সাদাত মায়ের কাছ থেকে উঠে বাবার কাছে চলে যায়। সাদাত মির্জা ছেলের কাঁধে হাত রেখে বলেন, মাই সান, সাবধানে যেও। আর ইরা মামুনিকে নিয়ে কোনো টেনশন করবে না। তোমার অবর্তমানে আমরা ওকে দেখে রাখবো। জি বাবা, নিজের যত্ন নিও। সাদাত সবার কাছ থেকে বিদায় নিয়ে পা বাড়ায় নিজ গন্তব্যে। পিছনে ফেলে যায় সকল স্মৃতি, ছেড়ে যায় দুদিনের মায়ায় জড়ানো মানুষটাকে। সাদাতের যাওয়ার পানে করুণ চোখে তাকিয়ে আছে ইরা। এই কয়েকদিন সাদাত তাকে সবসময় খারাপ পরিস্থিতি থেকে প্রোটেক্ট করেছে। এখন নিজেকে নিজেই প্রোটেক্ট করতে হবে। সব বাধা পেরিয়ে তার লক্ষ্যে পৌঁছাতে হবে। সাদাত চলে যায়। ইরা চলে যায় তাদের রুমে। তুলিও ইরার পিছনে পিছনে যায়। ইরা বেলকনিতে দাঁড়িয়ে সাদাতকে দেখছে। সাদাত সদর দরজা পেরিয়ে বাড়ির গেইটে ওখানে, যা তাদের রুম থেকে স্পষ্ট দেখা যাচ্ছে। সাদাত কি মনে করে ব্যালকনির দিকে তাকায়। নীল রঙের আলোয় ইরার মুখ নীলছে দেখাচ্ছে। সাদাত মুচকি হেসে হাত উঁচু করে বাই বলে। ইরাও হাত উঁচু করে বাই জানায়। সাদাত গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দেয়। যতক্ষণ পর্যন্ত সাদাতকে দেখা গেছে ঠিক ততক্ষণ পর্যন্ত তাকিয়ে থাকে। তুলির কথায় ইরার ধ্যান ভাঙে। তুলি বলল, ভাবিমণি, ভাইয়া চলে গেছে। ইরা মৃদু স্বরে বলে, হ্যাঁ। চলো রুমে গিয়ে বসি। আজ থেকে দুজন অনেক গল্প করব। হ্যাঁ। তুলির সাথে খুব ভাব জমেছে ইরার। দুজন ব্যাচমেট হওয়ায় খুব ভালো বন্ধুত্ব হয়েছে। দেখতে দেখতে অনেকটা সময় কেটে যায়। রাত 9:30 বাজে। খাবার সময় হয়ে গেছে। রাতে ডিনার শেষ করে মাত্র রুমে এসেছে ইরা। আজ খাওয়ার সময় শম্পা মির্জা কিছু বলেননি, চুপচাপ ছিলেন। বিছানায় শুয়ে পড়ে ইরা। মন চাচ্ছে সাদাতের কাছে ফোন দিয়ে খোঁজ নিতে, পৌঁছেছে কিনা, কিন্তু কোথাও গিয়ে যেন আটকে যাচ্ছে ইরা। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ে খেয়াল নেই ইরার। সকাল 8টা। সাদাত পরে পরে বিছানায় ঘুমাচ্ছে। রাতে ঘুমাতে না পারায় এখন ঘুমাচ্ছে। 8টা বাজে অ্যালার্ম বেজে ওঠে। তখন বিছানা থেকে বসে ফোন হাতে নেয়। সাদাত কাল রাত থেকে বারংবার ফোন চেক করেছে, কিন্তু বরাবরই ফলাফল শূন্য। ইরা কোনো ফোন বা মেসেজ কিছু করেনি। সাদাত যখনই ফোন রেখে বিছানা থেকে উঠতে যাবে তখনই ফোন বেজে ওঠে। সাদাত এই ভেবে খুশি হয় হয়তো ইরা ফোন দিয়েছে, কিন্তু ইরা ফোন দেয়নি। ফোন দিয়েছে তুলি। সাদাত ফোন রিসিভ করে সামনে ধরে।
তুলি হাসি মুখ নিয়ে বলে, ভাইয়া কি করছো? মাত্র ঘুম থেকে উঠলাম। বনু, তুই কি করছিস? বাসার সবাই কেমন আছে? তুমি কি চোখে কিছু দেখছো না ভাইয়া? মানে কি দেখার কথা বলছিস? অবাক হয়ে জিজ্ঞেস করে সাদাত। আমি কোথায় বলো তো? তুমি কোথায়? আবার রুমে? দূর, ভাল লাগে না। আমি যে তোমার রুমে। ও সরি, তোমার না, তোমাদের রুমে। সেটা তুমি খেয়াল করনি ভাইয়া? ঠোঁট উল্টিয়ে সাদাত মনে মনে হেসে ইনোসেন্ট ফেস করে বলে, ও আমি তো খেয়ালই করিনি। কিন্তু তুই আমাদের রুমে কেন? ভাইয়া, তোমার বউটা তোমাকে ফোন করে তোমার খোঁজ নিবে, কিন্তু লজ্জায় ফোন দিতে পারছে না। সেই সকাল থেকে আমার পিছনে পিছনে ঘুরছে একটু ফোন দেওয়ার জন্য। সাদাতের মনটা ভরে যায়। তারপর বলে, মহারানী কোথায়? ওই তো খাটে বসে আছে। আচ্ছা রাখ তাহলে। কিন্তু ভাইয়া, কল কেটে দেয় সাদাত। যা দেখে ইরার খুব কষ্ট হয়। মানুষটা তার সাথে একটিবারও কথা বলল না। তুলি সান্ত্বনা দিয়ে নিজের রুমে চলে যায়। ইরা বিছানায় শুয়ে পড়ে। মিনিট 5 পর তার ফোনটা বেজে ওঠে। বালিশের কাছ থেকে ফোনটা চোখের সামনে নিয়ে দেখে স্বামী জান দিয়ে সেভ করা নাম্বার থেকে কল এসেছে। সে তো কোনো নাম্বার সেভ করেনি, তাহলে কে করলো? সাদাত। ইরা মনে মনে আওড়াতে থাকে স্বামী জান। ইরার ভাবনার মাঝেই কল কেটে যায়। চলবে ইনশাল্লাহ। বন্ধুরা, আজকের পর্ব কেমন লেগেছে আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, আমি নতুন একটি চ্যানেল খুলেছি ক্রাফটিং কাজের উপরে, হোমমেড কাজ নিয়ে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিতে ঘুরে আসবেন। আর ক্রাফটের কাজ আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলের নাম হচ্ছে ক্রাফটোরাল্যান্ড। চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশানে দেওয়া আছে। অবশ্যই আপনাদের ঘুরে আসার আমন্ত্রণ রইল আমার নতুন চ্যানেল থেকে।